সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের পরিণতি বিষয়ের তৃতীয় পত্রের প্রথম অধ্যায় এর কিছু আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এর মধ্যে প্রায় 14-15টি পার্ট আছে। একই ক্লাসে এতগুলো আলোচনা করা একটু সম্ভব না, যে কারণে আমি প্রথম 3-4টে আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়ের প্রথম টপিকস হচ্ছে উপমহাদেশে ব্রিটিশ শাসন। তোমরা তো জানো যে এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করেছিল প্রায় 200 বছরের মতো। 1947 সালে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে আসলে পাকিস্তান এবং ভারত নামে দুটো আলাদা রাষ্ট্রের উৎপত্তি হয়। এর আগে প্রায় 190 বছর যাবৎ এই উপমহাদেশে ব্রিটিশদের অধীনে ছিল। সেটাই আসলে এই পাঠের মধ্যে আলোচনা করা হয়েছে। ব্রিটিশ শাসন কিন্তু ব্রিটিশদের আগেও ইউরোপীয় অনেকেই এই উপমহাদেশে এসছে। 1498 সালের 27শে মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন। ইনি ছিলেন একজন পর্তুগিজ নাবিক এবং আমাদের এই উপমহাদেশে প্রথম আগমন করে কিন্তু পর্তুগিজরাই, এবং এরপর ডাচ বা ওলন্দাজরা আসে এবং ফরাসিরাও আসে। অনেক ইউরোপীয় এলেও ব্রিটিশদের নাম কেন আসে বেশি করে? কারণ তারাই আসলে একমাত্র দীর্ঘ সময় এখানে শাসন করতে পেরেছিল এবং এখানে তারা আসলে একটা প্রাধান্য বিচার করতে পেরেছিল। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এসছে এই ইউরোপীয়রা, কেন ভারতের প্রতি এত আকর্ষণ তাদের? আসলে প্রথম থেকেই এই ভারতের বিভিন্ন বিষয়ের জন্য, যেমন কাপড়, মশলা, এসবের জন্য ইউরোপীয় বণিকরা ভারতের প্রতি আগ্রহী হয়ে উঠল এবং একসময় তারা এদিকে আসলো। তো এরই ধারাবাহিকতায় একসময় ব্রিটিশরাও এসছে। তবে প্রথম দিকে তাদের একটা কোম্পানি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা এলো ব্যবসা করার জন্য। পরবর্তীতে তারা আসলে রাজস্ব আদায়ের অধিকারও লাভ করে ফেলে এবং শেষ পর্যন্ত তারা এই উপমহাদেশকে শাসন করতে শুরু করে। আমরা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এটি আসলে একটি বণিক সংঘ ব্রিটিশ ব্যবসায়ীদের, এবং 1600 সালে এই ব্রিটিশ রাজের সনদ লাভ করে সংগঠনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিতি লাভ করে এবং এই কোম্পানিটি ভারতবর্ষের সাথে বাণিজ্য করার জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে 15 বছরের জন্য অনুমতি পায় এবং ব্রিটেনের যে রানী, তিনিও কিন্তু এই কোম্পানির একজন অংশীদার হন। তখন সম্রাট হিসেবে ছিলেন সম্রাট জাহাঙ্গীর। তিনি 1612 সালে একটা ফরমানের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পশ্চিম ভারতের সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। এর পরের দিকে তারা আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় তাদের বাণিজ্য কুঠি আরও বাড়াবার চেষ্টা করে এবং 1633 সালে উড়িষ্যা উপকূলে আসে তারা এবং বলেশ্বর ও হরিহরপুরে কুঠি স্থাপনের মাধ্যমে বাংলায় বাণিজ্য শুরু করে। মাঝখানে অনেক চড়াই উতরাই হয়। এক সময়
বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত বাংলা অঞ্চলের কার্যত স্বাধীন নবাব ছিলেন আলীবর্দী খান। তার নিজের কোনো পুত্র সন্তান ছিল না, সেজন্যে তিনি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে তার কনিষ্ঠ কন্যার যে পুত্র নবাব সিরাজউদ্দৌলা তাকে মনোনীত করেন এবং 1756 সালের 10ই এপ্রিল তিনি বাংলার নবাব হন। কিন্তু সিংহাসনে আরোহণের পরপরই তিনি প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন এবং ইংরেজদের সাথে এক হয়ে সেই তার ষড়যন্ত্রকারীরা তাকে একসময় হত্যা করে। 1757 সালের 3 জুলাই তার পরাজয়ের মধ্য দিয়ে আসলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ইংরেজ বণিকরা স্থানীয় ব্যক্তিদের পুতুল শাসক করে পরিণত হয় বাংলার প্রকৃত শাসকে। এরপর বক্সারে যুদ্ধ হয় 1764 সালে। তখনই বাংলার নবাবের পদটি প্রকৃত শাসন ক্ষমতা হারিয়ে উপাধি সর্বস্ব হয়ে পড়ে। ওই বছরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি মানে রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। এভাবেই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কার্যকরভাবে প্রতিষ্ঠা পায়। একসময় কোম্পানির শাসন, শোষণ এবং অত্যাচারে দেশের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বাংলাসহ সারা ভারতবর্ষের অর্থনীতি এবং স্থানীয় শিল্প, কৃষি ইত্যাদি ভেঙে পড়ে। ফলে ভারতীয়রা কোম্পানির শাসনের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে আন্দোলন গড়ে তোলে। আমরা এরকম অনেক ব্রিটিশ বিরোধী আন্দোলনের খবর জানতে পাই, যে এগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন নীল বিদ্রোহ, তিতুমির বিদ্রোহ, ফকিরি সন্ন্যাসীদের বিদ্রোহ, ফরায়েজে আন্দোলন এগুলো। তবে এগুলোর কোনোটিকেই ঠিক স্বাধীনতা আন্দোলন বলা যাবে না। 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বিবেচনা করা হয়। আসলে ইংরেজ এবং ভারতীয় সেনাদের মধ্যে বৈষম্য, কোম্পানির দুঃশাসন ইত্যাদির কারণে ইতোমধ্যে জনগণের মতো সিপাহীদের মনেও ক্ষোভের আগুন জ্বলছিল। 1857 সালের 29 মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। সিপাহীদের এই বিদ্রোহ জমিদার, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীর কিছু সমর্থন লাভ করলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হলেও এর প্রভাবে ভারতের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছিল। প্রমাণিত হয়েছিল যে যত শক্তিশালী হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক গোষ্ঠীর পক্ষে ভারতের মতো একটা বিশাল দেশ শাসন করা সম্ভব নয়। তারা উপলব্ধি করে, মানে ইংরেজরা উপলব্ধি করে, যে ভারতে তাদের শাসন টিকিয়ে রাখতে হলে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করা দরকার। এরকম প্রেক্ষাপটে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া এক ঘোষণা বলে 1858 সালে সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন এবং সেই বছরই ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় এবং এই আইন জারির মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসন ক্ষমতা ব্রিটিশ রাজের হাতে ন্যস্ত হয়। এই হলো আসলে প্রথম পাঠ, যেটা উপমহাদেশে ব্রিটিশ শাসন, এই পাঠের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা নিজেরা কিছু প্রশ্ন চিন্তা করব এবং এগুলোর উত্তর আমরা পারি কি না তা দেখার চেষ্টা করব। যেমন একটা প্রশ্ন এরকম হয় যে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? তো এটা আমরা বলতে পারবো কি, যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। পলাশী যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল সেটা আমরা বলতে পারি 1757 সালে। এরপরে একটি প্রশ্ন হতে পারে, কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে? আমরা 1858 সালের আইনের মাধ্যমে আসলে ভারতে
কোম্পানির শাসনের অবসান ঘটে। এবং কোম্পানির শাসনের অবসানে কে ভারত শাসনের ক্ষমতা গ্রহণ করেন? কোম্পানির শাসনের অবসানে ভারত শাসনের ক্ষমতা গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া। কখন সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়? 1857 সালে। এই বিদ্রোহের আরেকটা নাম ছিল, সেটা কি? সর্বভারতীয় স্বাধীনতা সংগ্রাম। কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। এই পাঠ থেকে 2 নম্বর মানের জন্য একটা প্রশ্ন এরকম হতে পারে যে প্রাসাদ ষড়যন্ত্রের ফলেই বাংলায় কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা পেয়েছিল, ব্যাখ্যা করো। এই জিনিসটি তোমরা শিখবে। আর 2 নম্বর মানের জন্য তোমরা সিপাহী বিদ্রোহ, বক্সারের যুদ্ধ, এই দুটো শিখলেই চলবে। এই অধ্যায়ের দ্বিতীয় এবং তৃতীয় পাঠ হচ্ছে যথাক্রমে ভারতীয় কাউন্সিল আইন 1861 এবং ভারতীয় কাউন্সিল আইন 1892। যেহেতু দুটোই ভারতীয় কাউন্সিল আইন, তাই এই দুটো পাঠকে আমি একসঙ্গেই আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথম পাঠে জেনেছি যে 1857 সালের সিপাহী বিদ্রোহ ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের মাইলফলক, এবং এরই প্রেক্ষিতে 1858 সালে মহারানী ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণার মাধ্যমে এদেশে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে মহারানীর শাসনের সূচনা করেন। এবং অন্যান্য বিষয়ের সাথে ভারতের যে শাসন কাঠামো তথা আইন পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তিকরণের জন্য 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন প্রণয়ন করা হয়। আসলে এই যে ভারত শাসন আইন 1858, সে আইনের মধ্য দিয়ে ভারত শাসনের ক্ষেত্রে আগের তুলনায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি সূচিত হয়। এবং এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটেই ভারতে উত্তম বা একটা ভালো শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবেই কিন্তু 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন প্রণীত হয়েছিল। এর কিছু উদ্দেশ্য ছিল যে আইন পরিষদে ভারতীয়দের কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, আইন প্রণয়নের যে পদ্ধতি সেটাতে কোনো ভুল থাকলে সেই ভুলগুলো শুধরানো যায় কিভাবে, এবং দেখা যায় যে আইন পরিষদের ক্ষমতা নির্ধারণ করা, এসব বিভিন্ন উদ্দেশ্যে এই কাউন্সিল আইনটি তৈরি করা হয়েছিল। এটির গুরুত্ব যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো যে এই আইনের মধ্য দিয়ে সর্বপ্রথম ভারতীয়দের আইন পরিষদের সদস্য করা হয়। এই আইন গভর্নর জেনারেলের আইনসভার কার্যক্রম তথা আইন প্রণয়নের কাজে স্থানীয় অধিবাসীদের অন্তর্ভুক্ত করার সুযোগ এনে দেয়। 1861 সালের কাউন্সিল আইন মাদ্রাজ এবং বোম্বাই সরকারকেও আইন প্রণয়ন ক্ষমতা প্রদান করে এবং অন্যান্য প্রদেশে অনুরূপ আইন পরিষদ গড়ে তোলার ভিত্তি রচনা করে। এবং এই আইনের মাধ্যমেই আসলে ভারতে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার সূচনা হয়। তবে উল্লেখযোগ্য হলেও বা সম্ভাবনাময় হলেও এই 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন শেষ পর্যন্ত ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে কিন্তু ব্যর্থ হয়। এই আইনে প্রকৃত যে প্রতিনিধিত্বমূলক আইনসভা সেটা গঠন করা সম্ভব হয়নি এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হয়নি এই আইনটি। মাঝে আবার ভারতের আর্থসামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। একটা ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে। এই শ্রেণীটি ব্যাপকভাবে
রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করে এবং এই শ্রেণীর নেতৃত্বেই 1885 সালে ভারতের প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। এই কংগ্রেস দল প্রতিষ্ঠার পর থেকে ভারতীয়দের বিভিন্ন অধিকারের দাবি জোরালো হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়। পার্লামেন্টে আলোচনার পর বিলটি 1892 সালে সংশোধিত হয়ে আইনে পরিণত হয়। এটি 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন নামে খ্যাত। এই আইনটি 1861 সালে ভারতীয় কাউন্সিল আইনের চেয়ে অনেক বেশি অগ্রসর এবং কার্যকর ছিল। 1892 সালে ভারত কাউন্সিল আইনে কেন্দ্রীয় এবং প্রাদেশিক উভয় আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। এই আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি করা। এই আইনটিকে এই জন্য ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা গঠনের প্রাথমিক ধাপ বলা যায়। এর আগে প্রশাসনের উচ্চ পর্যায়ে ভারতীয়দের অংশগ্রহণের তেমন সুযোগ ছিল না। এই আইনের গুরুত্ব বোঝাতে গিয়ে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন যে 1892 সালের ভারত আইনে প্রতিনিধিত্বশীল শাসনের ভিত্তি স্থাপন আইন ভারতে প্রতিনিধিত্বশীল শাসনের ভিত্তি স্থাপন করেছিল। তৎকালীন যে গভর্নর জেনারেল জর্জ ন্যাথানিয়েল কার্জন এই আইন প্রসঙ্গে বলেছিলেন, এই বিল কোনো মহান ব্যবস্থা নয়, তবে এটা যে একটা নীতি নির্ধারণের পদক্ষেপ তাতে কোনো সন্দেহ নাই। এই হলো ভারতীয় কাউন্সিল আইন 1861 এবং 1892 উপর সংক্ষিপ্ত আলোচনা। এ থেকে আমরা একটা প্রশ্ন যদি মনে আসে বা আমরা চিন্তা করি, দেখে উত্তর দিতে পারি কি না, যে ভারতে সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রবর্তন হয় কোন আইনের মাধ্যমে, তাহলে আমরা বলবো যে 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে। আরেকটি প্রশ্ন এরকম মনে আসতে পারে যে ভারতে 1861 সালের আইনের সংশোধন আনা হয় কোন আইনে? আমরা বলবো যে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইনের সংশোধনের আইনের মাধ্যমে 61 সালের আইনের সংশোধন আনা হয়। এছাড়া তোমরা দুই মান সম্পন্ন দুটো প্রশ্ন পড়তে পারো, যেতে মান 2 থাকতে পারে। যেমন ভারতে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা গড়তে 1861 সালে ভারতীয় কাউন্সিল আইনের গুরুত্ব কীরূপ। আরেকটি প্রশ্ন হচ্ছে যে সেটাও খুব বেশি বড় করে না, সংক্ষিপ্ত আকারে শিখলেই হবে, যে ভারতীয় কাউন্সিল আইন 1892 সম্পর্কে লিখো। এই অধ্যায়ের চতুর্থ পাঠের নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস 1885। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে কিভাবে ভারতীয় কাউন্সিল আইন 1861 সালের যে ব্যর্থতা সেটার প্রেক্ষিতে কিভাবে আবার ভারতীয় কাউন্সিল 1892 তৈরি করা হলো, তার পেছনেও কিন্তু কাজ করেছিল 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। এটা হচ্ছে এই পাঠের উপজীব্য। ইংরেজ সরকারের ঔপনিবেশিক শাসন এবং শোষণ ভারতবাসীকে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করে তুলেছিল। এরকম একটা প্রেক্ষাপটে ভারতীয়দের অধিকার আদায়ের লক্ষ্যে স্থানীয় উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল যে ভারতে প্রতিনিধিত্বশীল সরকার গঠন এবং স্বায়ত্তশাসন অর্জন করা। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয়দের স্বার্থ রক্ষার লক্ষ্যে ভারত সভা নামে একটি সংগঠন গড়ে তোলে। এক সময় ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে ধীরে ধীরে। এরকম একটা সময়ে অ্যালান অক্টাভিয়ান হিউম নামে একজন সাবেক ইংরেজ প্রশাসক ভারতবাসীর অসন্তোষ প্রশমিত করার জন্য
এটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় সরকারি পৃষ্ঠপোষকতায় 1885 সালের 28 ডিসেম্বর বোম্বাই শহরে ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয় এবং এটি ছিল ভারতের প্রথম রাজনৈতিক দল। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন। সরকারি প্রচেষ্টায় কংগ্রেস প্রতিষ্ঠা করার অন্যতম কারণ ছিল ভারতীয়দের সব দাবি দাওয়াকে একত্রিত করে সরকারের কাছে উপস্থাপন করা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কলকাতার খ্যাতনামা ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি এতে কংগ্রেসের 4টি মূল উদ্দেশ্যের কথা ঘোষণা করেন। উদ্দেশ্যগুলো হলো: 1 নাম্বার, ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসরত মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। 2, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্য সৃষ্টি করা। 3, বিশিষ্ট জ্ঞানী গুণী এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে পরামর্শ করে ভারতবর্ষের জনগণের সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে সেটা সমাধানের চেষ্টা করা। এবং 4 নাম্বার, আগামী 1 বছরের মধ্যে রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা। আসলে যুগের দাবি এবং ঐতিহাসিক প্রয়োজনেই কংগ্রেস দলের সৃষ্টি হয়েছিল। এই কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব যদি আমরা বলতে হয় তাহলে বলা যায় যে ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেস এই অঞ্চলের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, দেশাত্মবোধ জাগ্রত করা, শাসনতান্ত্রিক সংস্কারের জন্য ব্রিটিশ সরকারের উপর চাপ প্রয়োগ করা, সর্বোপরি ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই হচ্ছে চতুর্থ পাঠ বা ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 এর সংক্ষিপ্ত আলোচনা। এ থেকে আমরা 2-1টা প্রশ্ন যদি চিন্তা করে দেখি, যদি জিজ্ঞেস করা হয় যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দল কত সালে গঠিত হয়, অথবা 1885 সালে কোন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে, অবশ্যই তোমরা পারবে যে 1885 সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দল গড়ে ওঠে। এর প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্ন উত্তর কী হবে? অ্যালান অক্টাভিয়ান হিউম। এবং এই প্রশ্নকে ঘুরিয়ে যদি করা হয় যে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন কে, সেটার উত্তরও কিন্তু অ্যালান অক্টাভিয়ান হিউমই হবে। আর এই দলের বা কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উমেশচন্দ্র ব্যানার্জি। এখান থেকে তোমরা 2 নম্বর মানের জন্য একটা প্রশ্ন পড়বে, কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব। তাহলে আজকে আমি যে এই দুটো পার্ট 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করলাম, এর ভেতরে আমি কিছু 1 নম্বর মান বা অবজেক্টিভ টাইপের প্রশ্ন আলোচনা করেছি, সেগুলো মনোযোগ দেবে। আর 2 নম্বর মানের যে খুব অল্প কয়েকটা প্রশ্ন বলেছি সেগুলো শিখবে। এই চতুর্থ পাঠ পর্যন্ত সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আশা করি আমরা 5ম পাঠে পরবর্তী ক্লাসে আলোচনা করব।